অসংখ্য অভিযোগ রাজ্য বিজেপির দিকে, সরাসরি প্রণয় রায়ের কাছে যেতেই হবে। তার সঙ্গে প্রণয়দা আমি শুধু আজকে দিলীপ ঘোষের একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ অভিমান যুক্ত করে দেব। দিলীপদা বলছেন যে যাদের ব্যাকফুটে 2019 থেকে চলে যেতে যারা বাধ্য হয়েছেন, ফ্রন্ট ফুটে আনা হয়নি, দলের সেই পুরনো কর্মীরা তারা এখনও আছেন। এবার যারা চলে গেছেন তাদের বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, যারা রয়ে গেছিলেন তাদের কম গুরুত্ব দেওয়া হয়েছে। তার সঙ্গে এই দীর্ঘ অভিযোগের তালিকা যেটা অর্জুন সিং আপনার সামনেই বললেন। প্রণয় রায়ের সময় শুরু এখন। দেখুন, আমরা তৃণমূল কংগ্রেস নই। চাই তৃণমূল কংগ্রেস থেকে যারা বিজেপিতে এসেছিল, তৃণমূল কংগ্রেসের নেতারা যেভাবে গাদ্দার, কাচরা, দুধ খেয়েছে, ঘি খেয়েছে, তার কোনো বিশ্লেষণই আমরা করছি না। বরঞ্চ আমরা শুভকামনা করছি, মুকুল রায়ের ক্ষেত্রেও করেছিলাম। কিন্তু সমস্যাটা হচ্ছে ক্যামেরায় যাকে দেখা গেল যে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি মুকুল রায়কে স্বাগত জানালো, দুদিন পরে সেই মমতা ব্যানার্জি ও তো এখনো বিজেপিতেই আছে। আমি জানি না যে এই মুকুল রায়, এই অর্জুন সিং এরা বাইরে এসে বলেছিল ওটা তো দল না, ওটা তো প্রাইভেট লিমিটেড কোম্পানি। তো সেই তৃণমূল প্রাইভেট লিমিটেড কোম্পানিতে কোনো প্রভিশন পিরিয়ড হয় কিনা, যে 1 বছর কর্মচারী থাকলে তারপরে রিকগনাইজ দেবো। আমি জানি না যে এরকমও দেখতে হবে কিনা, 1 মাস পরে অর্জুন সিং সম্পর্কেও বলবে ও তো এখনো বিজেপিতেই আছে। বিষয় সেটা না, বিষয় সুমনদা দাদা এই প্রসঙ্গ তুললে তো আবার পাল্টা উদাহরণটা দিতেই হবে। শিশির দা দীর্ঘ আমার সঙ্গে বহু দশকের পরিচয়, অমিত শাহ সভায় গেলেন, সবাই জানেন যে তিনি বিজেপি একেবারে প্রকাশ্যে নানা বিবৃতি দিলেন, এখনো কাগজে কলমে তৃণমূলের সাংসদ। আরো একজন এরাম আছেন, আরেকজন আপনাদের দিকে গিয়ে আবার এখন সুনীল বাবু এদিকে চলে এসেছেন। পাল্টা একটা চ্যালেঞ্জও আমি করছি, আপনি আপনার রিপোর্টারদের মাধ্যমে কোনো একটা ফুটেজ দেখান যেখানে শিশির অধিকারীকে দলীয় পতাকা ধরানো হয়েছে, পার্টি অফিসে এসছেন, দলীয় পতাকা ধরানো, এরকম যদি কোনো ফুটেজ থাকে দেখিয়ে দিন। কিন্তু সেটা বিষয় না, বিষয় হচ্ছে যে 2019 এবং 2021-এ যখন এই মেলাগুলো হচ্ছিল, যোগদান মেলাগুলো হচ্ছিল, প্রায় দিনই আপনার চ্যানেলে আমি থাকতাম, এবং তখন অনেক সংখ্যা, বেনজল, দল খারাপ হয়ে যাবে, এই যাবে ওই যাবে, কিন্তু আমরা নির্বিকার ছিলাম। আমরা নির্বিকার ছিলাম এই কারণে আমরা জানতাম যে আমাদের দলের স্ট্রাকচারটাই এমন আছে, যারা নীতি, আদর্শ এবং ডিসিপ্লিন মেনে থাকবে তারা টিকে যাবে, আর যারা সেটা অ্যাডপ্ট করতে পারবে না তারা নিজের মতোই বেরিয়ে যাবে, তার জন্য আমাদের কিচ্ছু করতে হবে না। তো আজকে দেখুন, এই টিভি চ্যানেলে বসে ওই বিশ্লেষণ আমি করব না, কে কাকে গুরুত্ব দিয়েছে, কে কাকে গুরুত্ব দিয়ে ওই বিশ্লেষণ আমি করব না। কিন্তু এটা ঠিক, আমরা তো বলি না এটা যে আমাদের দলে উনি যা বলবেন তাই হবে। আমরা কালেকটিভ লিডারশিপে বিশ্বাস করি, এবং কালেকটিভ লিডারশিপ সবাইকে মেনে নিতে হয়। আমি বলছি প্রণয়দা যে এপিসোডগুলোর কথা বলছে সমস্ত আর্কাইভে আছে, দেখাতে পারি, সত্যিই তাই। কিন্তু আমার দুটো মূল প্রশ্ন, একটা হচ্ছে যে বিধানসভার ফলাফল আশাপ্রদ হলে তাহলে এই ফিরে যাওয়ার স্রোতটা থাকতো কিনা, আর যেহেতু প্রণয়দা চ্যালেঞ্জ শব্দটা ব্যবহার করলেন যে প্রণয় রায় যদি এই ধরুন বেশি দূর রাজনৈতিক সভা যেতে হবে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা রাজনৈতিক সভা, এই জেলা সফর শুরু হচ্ছে, সেখানে গেলেন, তারপরে আবার বিজেপি অফিসে ফেরত এলে আনন্দের সঙ্গে তাকে গ্রহণ করা হবে এবং তিনি স্টুডিওতে বিজেপি প্রতিনিধি হিসেবে আসবেন কিনা, এই প্রশ্ন প্রণয়দা আমার কিন্তু থাকবে। আপনি শিশির বাবুর উদাহরণটা দিলেন, আমি পাল্টা উদাহরণ দিলাম আপনাকে। না, আমি যেটা বললাম যে উনাকে দলীয় পতাকা ধরানো হয়েছে, উনি জয়েন করেছেন, উত্তরীয় পড়ানো হয়েছে, আমার উদাহরণটাও তাই যে আপনাকে দলীয় পতাকা ধরানো হয়নি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দলীয় সভায়, অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং নয়, দলীয় সভায় আপনি গেলেন, গিয়ে স্বাগত জানানো হলো আপনাকে, তারপরে আপনি বিজেপিতে ফেরত এলেন। এটা বিজেপির মতো দলে আপনারাই বলেন রেজিমেন্টেড পার্টি, সম্ভব কিনা শুধু আমায় বুঝিয়ে দিন। না, আমি আবারও বলছি, যেটা উদাহরণ টানা হচ্ছে যে উনি পদত্যাগ করলে ইনি পড়বেন, এরকম কোনো চিত্র অন্তত আমার দেখা নেই, আমার জানা নেই যে এরকম হয়েছে। কিন্তু যে কথাটা আমি বারবারই বলছি যে দেখুন, আমাদের দলে আমরা তো কখনোই এটা দাবি করি না যে একটা ব্যক্তি নির্ভর দল, এখানে এমপি যা বলবে তার এলাকায় তাই হবে, আমরা তো বলি না। বরঞ্চ তো আমরা বলি কালেকটিভ লিডারশিপে বিশ্বাস করি। এমপি, জনপ্রতিনিধি নিশ্চয়ই আমাদের দলে সকলের গুরুত্ব আছে, কিন্তু কেউই অপরিহার্য নয়। আমি এবার দেবাংশু ভট্টাচার্যের কাছে যাব। দেবাংশু, একটু বাড়তি সময়ও তোমায় দেব। এক হচ্ছে যে কোন যেন দলে ফেরা আটকাতে দেবাংশু ভট্টাচার্যের সেই বিপ্লবী সত্তা যেন বলেছিল চৌকাঠে শুয়ে পড়বো, দরকার হলে দেখা যাচ্ছে যে তাদের কোনোভাবে আটকাতেই হবে, সেই নিয়ে সপ্তাহের পর সপ্তাহ বিতর্ক, একেবারে জ্বলন্ত টুইট, তাতে মানুষের রিটুইট, মন্তব্য। কিন্তু দেখা যাচ্ছে দেবাংশু ভট্টাচার্য চৌকাঠেই শুয়ে রইল, তাকে মারিয়ে ঘরের ভেতর হুড়দার করে মানুষজন ঢুকে যাচ্ছে। মানবে দেবাংশু? না দেখুন সুমনদা, আমি এই কথাটা বলার আগে প্রথমেই সকলকে শুভ সন্ধ্যা জানিয়ে বলি,
আজকেই ঘটনাচক্রে যেদিনকে আপনারা এই অনুষ্ঠানটা করছেন এবং অর্জুন বাবুর ইন্টারভিউ করলেন সেই দিনটাও হচ্ছে 23শে মে। আর এই 23শে মেই 2019-এ লোকসভা ভোটের ফলাফল বেরোয়, যেদিন এই অর্জুন বাবু জিতেছিলেন এবং এই রাজ্য থেকে বিজেপির 18টা এমপি হয়েছিল। এবং ঘটনাচক্রে এই দিনই দিলীপ বাবুর সেই বিখ্যাত হুঙ্কার ছড়িয়ে পড়েছিল যে 19-এ হাফ 21-এ সাফ। সত্যি সত্যি 19-এ হাফ হয়েছিল হয়তো, কারণ বিজেপি 42টার মধ্যে প্রায় 18টা আসন পায়, কাছাকাছি হাফ না হলেও। এবং ঘটনাচক্রে 21-এ সাফ এই কথাটাও দিলীপ বাবুর মিলে গেছে, শুধু রাজনৈতিক দলটা পরিবর্তন হয়েছে। আজকে আপনি যদি দেখেন বাংলার বিধানসভা নির্বাচনের লোকসভা ওয়ারি ফলাফল অনুযায়ী, তাহলে বিজেপি মোটামুটি আপনার মানে 10টার মতো বিধানসভাতে লোকসভাতে এগিয়ে রয়েছে তৃণমূলের ক্ষেত্রে যদি দেখেন। এবং তারপরে আসানসোলটাও যদি মাইনাস করেন দেখবেন মোটামুটি আর কি 21-22-এ এসে হাফ হয়ে গেছে। তো আমি প্রথমে দিলীপ বাবুকে আজকে একটা অভিনন্দন জানাবো, তিনি এত সুন্দর প্রেডিকশন মিলিয়ে দিতে পেরেছেন সেই কারণে। দেখুন আমি একটা কথা বলি, এবার আপনি যে প্রশ্নটা করলেন, হ্যাঁ নির্বাচনের সময় সেই সময় দাঁড়িয়ে বিভিন্ন মানুষ যারা দল ছাড়েন সেটা দেখে একজন কর্মী হিসাবে আবেগতাড়িত হয়ে যেতে হয়, এটা সব দলের ক্ষেত্রেই বাস্তব। আজকে হয়তো বিজেপি কর্মীরা আবেগতাড়িত হচ্ছেন, যেটা আমাদের বহু কর্মী সেই সময় হয়েছিলেন। আজকের দেবাংশু কি সেই আবেগ ঝেড়ে ফেলে আরো পরিণত হয়েছে, নাকি তার মনে কোথাও সংশয় হচ্ছে যে বিজেপি দলটা একবার ঘুরে এলে, অর্থাৎ ভায়া বিজেপি তৃণমূলে এলে টিকিট পাওয়ার ক্ষেত্রে দেবাংশু বা দেবাংশুর মতো অনেক তরুণ তুর্কির সহজ হয় রাস্তাটা? না 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 না, একদমই না। সেই বিষয়ে আলোচনা করতে হলে অনেক লম্বা আলোচনা করতে হবে, আমি ওই বিষয়ে এখন যাচ্ছি না। তবে আমি একটা কথা স্পষ্টভাবে বলতে পারি যে অর্জুন সিং আজকে যিনি দলে যোগ দিয়েছেন তিনি কিন্তু বিজেপিতে বিজয়ী হয়েছিলেন গিয়ে। তো ফলে তিনি তার এলাকাতে তার একটা বেস রয়েছে, এটা তো বাস্তব। এবং ব্যারাকপুর ডিভিশনে বিজেপি মানেই অর্জুন সিং ছিল, এটাও বাস্তব। এটা বিজেপি নেতারা বলুন বা প্রত্যেকটা রাজনৈতিক দলের লোকেরাই মানবেন। তো আজকের দিনে দাঁড়িয়ে আমাদের এই মুহূর্তে দেশের মানুষের কাছে একটা কমিটমেন্ট আছে। সেই কমিটমেন্ট কি? সেটা হচ্ছে যারা আপনার গ্যাসের দাম 1050 টাকা করেছে, সর্ষের তেলকে 200-এ পৌঁছেছে, যারা আপনাদের জ্বালিয়ে পুড়িয়ে খাচ্ছে, আমরা রাজনৈতিকভাবে আমাদের ক্ষমতায় অন্তত এ রাজ্যের মাটিতে তাদের 18টা আসনকে টেনে নামানোর চেষ্টা করব। দেবাংশু তুমি একটা কথা বললে, বিজেপি মানেই ব্যারাকপুর এলাকায় অর্জুন সিং। আমি বলছি 2021-এ তোমাদের মানে তৃণমূল কংগ্রেসের ফলাফল, সেই লোকসভা এলাকার মধ্যে 7টার মধ্যে 6টা বিধানসভায় তৃণমূল প্রার্থীরা বিপুলভাবে জিতেছে, তারপরেও এই একই কথা একই বিশ্লেষণ করবে? না না না, আমি ব্যারাকপুর মানে অর্জুন সিং বলছি না, কিন্তু আমি বলছি ব্যারাকপুরে বিজেপি মানেই অর্জুন সিং ছিল। মানে তিনি জয়েন করার পর ওই গোটা যে ডিভিশনটা উত্তর 24 পরগনা, সেটাকে আমরা অর্জুন সিং দিয়েই দেখতাম। মানে সেভাবেই অন্তত খবরের সংবাদ মাধ্যমে আসতো আমাদের। হ্যাঁ, তার মানে আমি তোমার কথা সূত্র ধরেই বলি, তার মানে প্রণয়দা দেবাংশু সঠিক হলে ব্যারাকপুরে অর্জুন সিং তৃণমূলে চলে যাওয়ার ফলে ব্যারাকপুরে বিজেপি শূন্য হয়ে গেল। দেখুন 2019 সালের মার্চ মাসে অর্জুন সিং ব্যারাকপুরে বিজেপিতে জয়েন করেছিলেন, প্রার্থী হয়েছিলেন, মে মাসে জয়ী হয়েছিলেন। আর 2021-এ যখন বেরিয়ে আসছেন 7টার মধ্যে একটা বিধানসভা বিজেপি জিতেছে, 6টাতে হেরে গেছে। যাই হোক, আমি ওইদিকে যাচ্ছি না, কিন্তু যে উত্তরটা দেবাংশু সুকৌশল এড়িয়ে গেল, আমি একটু উত্তরটা দিয়ে দিই। মোটামুটি দেবাংশু 11টা থেকে রবিবার দিন 11টা থেকে কালীঘাটে রাজনৈতিক মায়ের গেটে বসেই ছিল এবং ফেসবুক লাইভ হবে বলে একদম ঠিক ছিল। কিন্তু মুশকিলটা হলো উনি তো কালীঘাটে যাননি, উনি চলে গেছেন ক্যাবাক স্ট্রিটে। এর আগে একজন বিধায়ককে ত্রিপুরায় নিয়ে গিয়ে জয়েন করেছে দেবাংশুর ভয়ে, আরেকজনকে নিয়ে গিয়ে তো বিধানসভায় জয়েন করেছে। দেবাংশু যে দলবল নিয়ে গিয়ে কালীঘাটে রাজনৈতিক মায়ের গেটে শুয়ে থাকবে সবাই জানতো, সেই জন্য দেবাংশুর থেকে বাঁচতে কাউকে ত্রিপুরা, কাউকে বিধানসভা, কাউকে ক্যামাক স্ট্রিটে নিয়ে যাচ্ছে। কিন্তু তৃণমূল কংগ্রেসে কোনো এত বড় সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তি আছে, এটা কি বাস্তবসম্মত? বলছি রাজনৈতিক মা দেবাংশুর সাথে এখন সৎমার মতো ব্যবহার করছে, এটা দুঃখের। দেবাংশু আমি প্রণয় দাদের এইটুকু বলবো যে আমার মা আমার সাথে কি ব্যবহার করছে ওটা আমাদের সাংসারিক ব্যাপার, মোটামুটি আমরা একটু সামলে নিই। কিন্তু আমার প্রণয়দার কাছে বক্তব্য থাকবে যে প্রবীর ঘোষাল যখন উত্তরপাড়ার বালিখালটা ক্রস করে গণভবনের দিকে যাচ্ছিলেন, তখন প্রণয়দা কি প্রবীর ঘোষালকে আটকাতে পেরেছিলেন? কারণ সিম্বলটা কিন্তু তিনি দিয়ে বেরিয়ে চলে গিয়েছিলেন। আমার বক্তব্যের জায়গাটা হচ্ছে আমরা তো জানি আমাদের দলে এটা হয়। আমি এক সেকেন্ড এই বলিনি, আমি বলছি আমরা এই এখানে এসে বারবার বলেছিলাম যে আমাদের দলের লোকেদেরকে নিয়ে প্রার্থী করেছেন, যাই করেছেন, আপনার মতো ভালো লোকেরা টিকিট পাননি। তো আজকে দেখুন সেই মানুষগুলো সবাই আবার উল্টো দিকে বেসুরো গাইছে। দিলীপ বাবু বলেছিলেন দরজা ফাঁকা করে রেখেছি, সেই দিলীপ বাবুকে আজকে বলতে হচ্ছে এই নেতাদের গুরুত্ব না দেওয়ার ফল। আরে অর্জুন সিং যখন ঢোকেন তখন তো দিলীপ বাবু সভাপতি। আবার দিলীপ ঘোষের সেই কথা প্রণয়দা যে নিজের দলের লোকের, পুরনো লোকেদের যারা খেটেছেন, তারা দলকে 19-এর জায়গায় নিয়ে এসছেন, তাদের ওপর ভরসা না রেখে ভুল হয়েছিল। না না, সেই সময় দিলীপদার আরেকটা কথা আমি উদাহরণ দিচ্ছি। যখন এরকম মেলা চলছিল, দিলীপদা বলেছিল যে আমাদের ড্রয়িং রুমে সবাই স্বাগত, কে বেডরুমে যাবে, কে কিচেনে যাবে সেটা তো সময় বলবে। তো সেটাই তো হয়েছে, ড্রয়িং রুমে সবাইকে স্বাগত জানিয়েছি।
বেডরুমে তারাই যেতে পারবে যারা যোগ্যতার প্রমাণ দিতে পারবে। দলের আদর্শ, নীতি এবং ডিসিপ্লিন মেনে যারা থাকবে তারা ভিতরে যাবে, আর যারা সেটা পারেনি তারা আবার ড্রয়িং রুম। ড্রয়িং রুম ছাড়িয়ে যারা অন্য পাড়া থেকে এসেছিল বেডরুমে চলে গেল এবং বেডরুম ছেড়ে দুঃসময় বেরিয়ে গেল, যার ফলে আপনার বাড়ি এবং বেডরুম দুটোই খালি হয়ে গেল। না না, কোনটা বেডরুম, আমার দলের কোনটা বেডরুম, তো সেটা তো না না, সেটা আমার থেকে আপনি ভালো বুঝবেন, কোনো সন্দেহ নেই। জাস্ট এক লাইনের একটা কথা, সেটা হচ্ছে আজকে অর্জুন সিং বলুন বা যাদের কথা প্রণয়দা বলে বেডরুম, কিচেন ইত্যাদি টয়লেটের গল্প করছেন, তারা তো তৃণমূল থেকে গিয়েছিল, আমি মানলাম। আচ্ছা, বাবুল সুপ্রিয়, তাকে তো ঠাকুরের সিংহাসনে বসানো হয়েছিল এবং সেটা বসিয়েছিলেন, মানে ঠাকুর ঘরে বসিয়েছিলেন নরেন্দ্র মোদী, অমিত শাহ। সেই বাবুল সুপ্রিয় যখন তৃণমূলে আসেন তখন নিজেদের দিকে তাকাবেন না। বিজেপি নেতা থেকে যারা প্রায় লেফট আউট হয়ে আছেন তাদের কাছে যাব। প্রণয়দা, না না, মুশকিলটা হচ্ছে তৃণমূল কংগ্রেস ঠাকুরের সিংহাসন খালি মন্ত্রিত্বকেই বোঝে, কিন্তু আমরা দল হিসাবে মন্ত্রিত্বকে ঠাকুরের সিংহাসন ভাবি না। বাবুল সুপ্রিয় আমাদের দলে এসেছিল, মন্ত্রী হয়েছিল, সে নির্বাচিত এমপি মন্ত্রী হয়েছিল, তার মানে সেটা ঠাকুরের সিংহাসন না। ভাব সম্প্রসারণ মনে পড়ছে, রদ ভাবে আমি দে, পদ ভাবে আমি। আমি সায়নদীপের কাছে যাব। সায়নদীপ, বিজেপি দুর্বল হলে একদম সরাসরি রাজনীতির প্রশ্নে আসবো, যে একটা তোমরা বলতেই পারো যে এর ভেতরে বামেরা কোথায়, এই আয়ারাম গয়রামের রাজনীতি বামেরা করে না, কিন্তু বিজেপি দুর্বল হলে তার ব্যস্তানুপাতিক কি বামেদের ভোট বাড়বে? অর্থাৎ এই আসা যাওয়ায়, এই স্রোতে ভাষায় বামেদের খুশি হওয়ার কারণ আছে? শান্তি না, আমরা রাজনীতির এই অধঃপতনে কোনো কারণে খুশি হচ্ছি না। আসলে প্রণয়দা বা দেবাংশুদের ভরা সংসার, তাই নিয়ে ওদের ঘর বদল হচ্ছে, কোনো ঘর ওয়াপসি নয়। আমার কথা হলো, দিনের শেষে এটা দাঁড়ালো যে গদ্দার বন গায়া সদ্দার, এটাই দিনের শেষে আজকে শিরোনাম হতে পারে। এখন আমার কথা হলো যে সুমনদা, যে অনেক রাজনৈতিক দলের ছত্রছায়ায় কিছু ক্রিমিনাল গুন্ডা বদমাস থাকে, কিন্তু কিছু গুন্ডা বদমাস ক্রিমিনালদের নিয়ে একটা রাজনৈতিক দল, সেটা তৃণমূল। হ্যাঁ, অবশ্যই দেবাংশুটা সেখানে খুব সামান্য মাইক্রোস্কোপিক ব্যতিক্রম। এখন সেখানে অর্জুন সিংয়ের মতন একজন ক্রিমিনাল, সে ওই দলে শোভা পাবে না, সেই তৃণমূলের মুকুটে রত্ন হিসাবে শোভা পাবে না, এটা আমি বিশ্বাস করি না। না, এটা আমার কথা নয়। অর্জুন খুন করেছে চোর, লুটেরা, লম্পট। কে বলছে? তৃণমূলের বিধায়ক মদন মিত্র। মনীষ শুক্লা তৃণমূলেরই কর্মী ছিল, তাকে খুন করেছে শার্প শুটার ভাড়া করে। কে বলছে? ফিরাদ হাকিম। অর্জুন সিং এর সম্পর্কে, অর্জুন ক্রিমিনাল, ওকে আমরা ভালো করে চিনি। কে বলছে? জ্যোতিপ্রিয় মল্লিক। সেই অর্জুন সিংকে সাদরে বরণ করে নিল তৃণমূল কংগ্রেস। যেখানে যার জায়গা পাওয়া উচিত সে সেখানেই জায়গা পাচ্ছে। অর্জুন সিং জনপ্রতিনিধি এবং ভোটের মার্জিন ছিল 4,72,994। না, আমি বলছি সবটা ভোটের অঙ্কে সবটা সঠিক হয় না, ভোটের মাপকাঠিতে সব অতিক্রম করা যায় না, এটা প্রমাণিত। একাধিকবার এই প্রমাণ আছে, অসংখ্য উদাহরণ দেওয়া যায়, আমি সেই কথার মধ্যে যাব না। আমি খালি বলছি, পুরনো কথা হয়ে গেল যে মানুষও ভুল করে। ভুল করে না, অবশ্যই সাময়িকভাবে ইতিহাসে কিছু গ্যাপ থাকে, কিছু অন্ধকার দিক থেকে অর্জুন সিংরা সেই অন্ধকারের দিক, আমি সেই কথার মধ্যে যাচ্ছি না। আমি বলছি যে তৃণমূলের কত বড় বিশ্বাসঘাতকতা। দেবাংশু তার উদাহরণ, ও কালীঘাটে শুলে ক্যামাক স্ট্রিটে ঢুকে যাচ্ছে, কামাক স্ট্রিটে শুলে কালীঘাট দিয়ে ঢুকে যাচ্ছে, ও ক্লান্ত হয়ে যাচ্ছে দৌড়াদৌড়ি করতে গিয়ে। খালি আমি যেটা বলবো যে রামপুরহাটে খুন করলো নিজেদের দলের লোক, গরিব সংখ্যালঘু মানুষ। বাবুল সুপ্রিয় আসানসোলে দাঙ্গা বাঁধালো, তাকে তৃণমূল নিয়ে এলো। শেষ হলো অর্জুন সিং। ব্যারাকপুরে এই অর্জুন সিং এর সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়িয়ে সংখ্যালঘু মানুষ বিজেপির বিপদ থেকে রক্ষা পেতে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেছিল। আজকে সেই অর্জুন সিংকে দলে টেনে এই তৃণমূল কংগ্রেস সেই মানুষগুলোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো। আমার শেষ কথা, আমার কথা হলো যে রাজনীতি, উনি বললেন রাজনীতি মানে এটাই, অর্জুন সিং এর কথা এখানে শুনছিলাম, কিন্তু আমরা মনে করি এটা রাজনীতির রোগদি ব্যাপার। রাজনীতির রোগদি আমি দেবাংশুর কাছে যাব, শুধু তার সঙ্গে একটা রাজনীতির অত্যন্ত স্পর্শকাতর বিষয়, কিন্তু এই প্রশ্নটা আমায় জুটতেই হচ্ছে যে বিজেপি থেকে নেতারা এলে ভোটে কোথাও কি একটা বিজেপির ছাপ থেকে যায়? এই প্রশ্ন কেন করছি দেবাংশু, তুমি বুঝতে পারবে যে বালিগঞ্জের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস বা অন্য রাজনৈতিক দলের বিশ্লেষণ ছিল যে সংখ্যালঘু যে ভোটটা সাধারণভাবে তৃণমূল প্রার্থীরা পেয়ে থাকেন, বাবুল সুপ্রিয় সদ্য বিজেপি থেকে এসছেন বলে সেটা পাননি। সঠিক তৃণমূল সত্যি সেটা মনে করে কিনা সেটা তুমি বলতে পারবে। কালকেও কিন্তু এই দল বদলের পরে আমি ইমাম অ্যাসোসিয়েশনের একটা বক্তব্যও দেখেছি, তার তাৎপর্য আর ব্যাপ্তি কত আমি জানি না, কিন্তু আমি বক্তব্যটা লক্ষ্য করেছি।
না সুমনদা, দেখুন, একটা অন্য রাজনৈতিক আদর্শ থেকে আপনি যদি অন্য কোনো জায়গায় যোগ দেন, সেক্ষেত্রে আপনি সেই আদর্শের প্রতি কতটা ডেডিকেটেড এটা প্রমাণ করার দায়িত্ব আপনার। বাংলার মানুষ সেটা বিবেচনা করেন, কর্মীরা সেটা বিবেচনা করেন। হয়তো বাবুল সুপ্রিয় সেটা প্রমাণ করার টাইম পাননি, যেহেতু তিনি জয়েন করার সাথে সাথে একটা ইলেকশনের মধ্যে গেছিলেন। তো অর্জুন সিং এর ক্ষেত্রে তিনি পরবর্তীকালে যদি সেই সুযোগ পান, সেটা আমরা দেখবো। তবে একটা কথা আমি এখানে আমাদের বাম প্রতিনিধির কথা বলি, তিনি আগে কে কি বলেছেন, পরে কে কি বলেছেন, তার একটা উদাহরণ দিয়ে কতটা রাজনীতির অধঃপতন হয়েছে তার কথা বলার চেষ্টা করলেন, এবং কতটা মানুষ তার আগের কথা থেকে বদলে যাচ্ছে। আমি বলি সুমনদা, আবার সেই পুরনো দিকে যেতে হয়। 1977 সালে কংগ্রেসের এগেনস্টে তো মানুষ বামেদের ভোট দিয়েছিল, প্রচুর কংগ্রেস কর্মীদের হাতে বামেরা অত্যাচারিত হয়েছিল। সেই বামেরা যখন 2016 বিধানসভা নির্বাচনে সেই রাজীব গান্ধী চোর হ্যায় গালি গালি মে শোর হ্যায়, ইন্দিরা গান্ধীকে ডাইনির সঙ্গে তুলনা করে দেওয়ালে ছবি আঁকা, এই সমস্ত ইতিহাসের পরে যখন সেই কংগ্রেসের সঙ্গে তারা একসাথে হাত মেলালো, তখন কি তারা তাদের সেই কর্মীদের কথা ভেবেছিল যাদের শহীদ বেদিগুলো আজও বিভিন্ন পার্টি অফিসের বাইরে তারা মেলে রাখে, কংগ্রেসের হাতে মারা গিয়েছিল বলে? তো আমার বক্তব্যের জায়গাটা হচ্ছে, পশ্চিম বাংলার সেদিনের সেই কংগ্রেসটাই হলো আজকের তৃণমূল। কংগ্রেসের সবচেয়ে খারাপ অংশটাকে নিয়েই আজকের তৃণমূল তৈরি হচ্ছে। সেই তৃণমূলকে আটকাতে আর আপনি বলছেন কথার পরিবর্তন। এই কয়েকদিন আগে আসানসোলের উপনির্বাচন কদিন আগে হয়েছে, 2 মাসও হয়নি। সেই উপনির্বাচনে এই অর্জুন সিং বলছেন মমতা ব্যানার্জি পশ্চিম রাজীব গান্ধী কিন্তু তৃণমূলে যোগ দেননি। আসানসোলের নির্বাচন 2 মাস হয়নি, সেই নির্বাচনে তৃণমূলে যোগ দেননি, ইন্দিরা গান্ধীও দেননি। গরু লোহা ছবি আজও কংগ্রেসের পার্টি অফিসে আছে। আমার বক্তারা মোটামুটি সবাই ফ্ল্যাশব্যাক মোডে চলে গেছেন, আমিও তাতে যথেষ্ট পরিমাণ ইন্ধন যোগানোর মতো আর্কাইভ থেকে আমি সংগ্রহ করে রেখেছি। দেখুন, এতদিন উত্তর 24 পরগনায় তৃণমূল কংগ্রেসের সব স্তরের নেতাদের একটা কমন ফ্যাক্টর ছিল, সেটা হচ্ছে অর্জুন সিং বিরোধিতা। আপনি জ্যোতিপ্রিয় মল্লিক বলুন, আপনি পার্থ ভৌমিক বলুন, এমনকি সম্পূর্ণ অন্য ক্ষেত্রে যিনি সদ্য বিধানসভা ভোটের আগে রাজনীতিতে এসেছেন সেই রাজ চক্রবর্তী, তার ক্ষেত্রেও কমন ফ্যাক্টর অর্জুন সিংহ ছিল। এখন সেই অর্জুন সিং তৃণমূলে ফেরত আসায় সমীকরণের কি কোনো তফাৎ হবে? সৌগত রায় কি বলছেন? সৌগত রায় আজ বলেছেন যে অর্জুন ফিরে আসায় তৃণমূলের বিরাট কোনো লাভ হবে বলে তিনি মনে করেন না। পরের প্রতিবেদন। প্রোটোকল মিনিস্টার হিসাবে এখানে যখন এসেছি তখন আমার সৌজন্য হয়েছে, আমি নিচে বসেছিলাম, কিন্তু আমি আসিনি কেন? আমি প্রফেশনাল কিলার আপনার ডান দিকে বসে রয়েছে। মাত্র 4 মাস আগে এভাবেই অর্জুন সিংকে প্রফেশনাল কিলার আক্রমণ করেছিলেন উত্তর 24 পরগনার হেভিওয়েট তৃণমূল নেতা ও মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। অর্জুন বিজেপিতে যাওয়ার পর থেকেই আগাগোড়া তার সুর ছিল এভাবেই আক্রমণাত্মক। যাকে মার্ডার করেছেন তিনি ছিলেন বিকাশ বোসের যিনি মূল সূত্রের মার্ডারার ছিলেন, বিজয় মুখার্জি। তার সাথে 3 দিন আগে একটা গন্ডগোল হয়, তার পরিপ্রেক্ষিতে মার্ডার হয়। এই অ্যারেস্ট হয়েছে রাত্রিবেলা, কালকে পুলিশ তুলে নিয়ে গেছে, বাকি কিলারদের খুঁজছে, করিয়েছে অর্জুন সিং। এহেন জ্যোতিপ্রিয় মল্লিকের উপস্থিতিতেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন অর্জুন সিং, আর অর্জুন দল বদলাতেই সুরও বদলে গেল জ্যোতিপ্রিয় মল্লিকের। আমি একটা বলতে পারি যে ব্যারাকপুরে আমাদের 5-10 হলো শক্তিশালী আমরা হলাম। বিজেপি কিন্তু ব্যারাকপুরে পার্সেন্টেজ যদি বলতে পারেন 0 থেকে মাইনাস চলে গেছে। তৃণমূলের ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি ও নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিকও 2019 থেকে নানা সময়ে অর্জুন সিংকে নানা বিশেষণ ব্যবহার করে আক্রমণ করেছেন। অর্জুন সিং নিজে সুপারি কিলার নিয়োগ করতে করতে এত মানুষের ক্ষতি করেছেন যে ওনার মাথায় এই সুপারি কিলার শব্দ বাদ দিয়ে আর কোনো শব্দ আসবে না। ভাটপাড়ার ক্রিমিনাল সাংসদ অর্জুন সিং ব্যারাকপুরের উদ্দেশ্য প্রণোদিতভাবে গন্ডগোল করে ব্যারাকপুরকে কালিমালিপ্ত করার চেষ্টা করছেন। স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় ব্যারাকপুরের ব্যাপারে ব্যারাকপুরের মানুষকে শান্তিতে রাখার জন্য আলাদা কিছু পদক্ষেপের কথা ঘোষণা করেছেন। এতে সাধারণ মানুষ আনন্দিত, ক্রিমিনাল সাংসদ অর্জুন সিং আতঙ্কিত। রবিবার অর্জুনের তৃণমূলে যোগদানের সময় সে পার্থ ভৌমিককেও দেখা গেল তার পাশে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি তাদের দলের যোগদানকে স্বাগত জানান, দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি স্বাগত জানান, তাহলে অতি অবশ্যই দলের কর্মী হিসেবে আমি সেটা মেনে নিতে বাধ্য। বিধানসভা ভোটে ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী হওয়ার পর এবিপি আনন্দর অনুষ্ঠানে বিজেপি সাংসদ অর্জুন সিংকে কার্যত খোঁচা দিয়েছিলেন রাজ চক্রবর্তী। দাদা, আমি একটাই রিকোয়েস্ট করবো, আমি সবে রাজনীতিতে এসেছি, দাঁড়িয়েছি ব্যারাকপুরে, এবং দাঁড়ানোর পরে সঙ্গে সঙ্গে সবাই আমাকে বলেছে ওখানে অর্জুন সিং আছে। দাদা, আমি একটাই রিকোয়েস্ট করবো, আমার বাড়িতে বাচ্চা আছে, আমার বউ আছে, আমার মা আছে, আপনারা মুখ্যমন্ত্রীকে ছাড়ছেন না, দাদা প্লিজ আমাকে খুন করবেন না। রবিবার অর্জুন যখন তৃণমূলে ফিরছেন তখন পাশে সেই রাজ চক্রবর্তীও। তবে অর্জুনের প্রত্যাবর্তন নিয়ে উত্তর 24 পরগনারই তৃণমূল সাংসদ সৌগত রায়ের গলায় শোনা গিয়েছে কার্যত ভিন্ন সুর। দল সিদ্ধান্ত নিয়েছে, আমার কিছু বলার নেই।
আমার মনে হয় না যে বিরাট লাভ হবে, আমার মনে হয় না যে কোনো ক্ষতি হবে। বিরাট লাভ হবে না কেন বলছি? কি আর ওই এলাকাটা তো এমনি তৃণমূল 7টার মধ্যে 6টা বিধানসভা পেয়ে গিয়েছিল, একটা ভাটপাড়া বিধানসভা বাকি ছিল, সেই একটা বিধানসভার শক্তি আমাদের সাথে যুক্ত হবে, শুধু সেটা বিরাট লাভ বলা যায় না। সোমবার তৃণমূলের ব্যারাকপুর ও দমদম সাংগঠনিক জেলার বৈঠকে অন্যান্য তৃণমূল নেতার সঙ্গে উপস্থিত ছিলেন অর্জুন সিংও। উপস্থিত ছিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র, যাকে উপনির্বাচনে ভাটপাড়া বিধানসভা কেন্দ্রে হারিয়েছিলেন অর্জুনের ছেলে পবন সিং। আমি তৃণমূল কংগ্রেসের উত্তর 24 পরগনা দলের পক্ষ থেকে অর্জুনকে গলায় গোলাপের মালা আমি পরিয়ে দিয়েছি, এবং গোলাপের পাতার মতো মসৃণ হোক অর্জুনের সঙ্গে তৃণমূল পরিবারের সম্পর্ক। তার কারণ অর্জুন আমাদের শত্রু ছিল না, আমাদের লড়াই বিজেপির সঙ্গে। 42-এ 42 করতে গেলে এবং ব্যারাকপুরে 5টায় 5টা করতে গেলে সবাইকে দরকার। কামারহাটিতে নিমন্ত্রণ করলেন অর্জুন যাবে, বলেছে যাবে সিঙ্গারা খেতে। অর্জুন সিং এর তৃণমূলে যোগদানে কি রাজনৈতিক প্রভাব পড়বে উত্তর 24 পরগনায়, তার উত্তর মিলবে আগামী দিনে। সন্দীপ সরকার, কৃষ্ণেন্দু অধিকারী, অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ। শুভময় মৈত্র, শুভময় তো আমি বলছি যে এটা টিক দেওয়ার মতো ব্যাপার, বুঝলেন তো? উত্তর 24 পরগনায় যে রাজি, গড়রাজি, নিমরাজি, কোথায় টিকটা দেবেন? সততার সঙ্গে কোথায় টিক দেবেন? শুভময় মৈত্র। ওই যে ধরুন লেফট আউট আর লেফট আউট, এই তিনটের মধ্যে কোনটায় টিক দেবেন? আপনি একটু আগে বললেন না যে যারা বলছেন তাদের বাইরে 3জন এখনো লেফট আউট হয়ে আছে। আসলে যেখান থেকে এই লেফট আউট হয়ে যায় সেইখানেই এই ঘটনাটা রাজনীতির ক্ষেত্রে, একটা প্রগতিশীল রাজনীতির ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে। এবং লেফটদের আউট হওয়ার কারণ কি? কারণ লেফটরা তাদের রাজত্বের শেষ 10 বছরে ঠিক এই রকমই একটা জায়গায় পৌঁছে যাচ্ছিলেন, যে কারণে আজকের যে তৃণমূল বা বিজেপি নেতৃত্বের মধ্যে তাদের দলের অনেক মানুষও আছেন। আজকের দিনটা তারা শূন্য হয়েছেন, কিন্তু একই সঙ্গে এই যে নতুন একটা রাজনৈতিক বিবর্তন, এই জায়গার থেকেও তারা শূন্য হয়েছেন। তার সামান্য প্রমাণ একটা পাওয়া গেছে, যে সামান্য প্রমাণটা বালিগঞ্জ নির্বাচনে দেখা গেছে। এবার আগামী দিনে সেটা দেখা যাবে কিনা ভাটপাড়া বা এই সমস্ত অঞ্চলে, সেটা আগামী দিনে মানুষ বুঝবেন। তবে এটা একেবারেই সত্যি যে বামপন্থীদের মধ্যে কিন্তু অর্জুন সিংহের মতো দাপুটে নেতা নেই। এবং এই যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে দাপুটে নেতাদের যে রাজনীতি, অর্থাৎ যেখানে একজন নেতা ভোট আনেন, একজন নেতার কথায় ভোট হয়, এবং বিশেষ করে তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রেও তো একেবারে সত্যি যে তাদের নেত্রীর হাতেই সমস্ত ক্ষমতা। অর্থাৎ এখানে একটা তাৎক্ষণিক এবং একটা কর্মসূচি ভিত্তিক যে রাজনীতি, আমি বলছি না এটা খুব খারাপ। আপনি দক্ষিণ আমেরিকায় মানে ল্যাটিন আমেরিকায় এরকম দেখতে পাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় এমন অনেক সিদ্ধান্ত নিয়েছেন যেগুলো অত্যন্ত জনমুখী, তার মধ্যে অবশ্যই ইউনিভার্সাল বেসিক ইনকাম অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারের কথা বলতে হবে। অনেক ক্ষেত্রেই মানুষ সুবিধা পাচ্ছেন স্বাস্থ্যসাথীর, কিন্তু প্রশ্নটা সেইখানে অন্য। যে প্রশ্নটা হচ্ছে রাজনৈতিক দলের নীতি, আদর্শ, কর্মসূচি এগুলো কি একজন বা যারা নেতা তারাই ঠিক করবেন, না একটা রাজনৈতিক দলের একটা নীতি আদর্শ তার মধ্যে দিয়ে রাজনৈতিক দলটা বিবর্তিত হবে? আমরা যদি রাজনীতিটা ফলো করি আমরা দেখতে পাবো যে মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজনীতিটা অনুসরণ করেন বা যে রাজনীতিটার প্রচার করেন, সেই রাজনীতিতে কিন্তু তার বিরুদ্ধে যারা কথা বলেন তাদের দলে জায়গা দিতে তার কোনো অসুবিধে হয় না। এবং অর্জুন সিংহ সে কথাটা বলেছেন একটু আগে আপনাদের, যে তিনি এমন একটা উচ্চতায় দাঁড়িয়ে আছেন যে উচ্চতার থেকে তার নামে কেউ 4টি কথা বললেন, সেটা একেবারে সাধারণ মানুষ মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীর নামে যেরকম কথা বলে তার বেশি কোনো ফল কিন্তু হয় না। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত তৃণমূল কংগ্রেস নেত্রী যে দাপট নিয়ে এবং বাকিদের অন্য সমস্ত রাজনৈতিক দলের চেয়ে অনেকটা উপরে আছেন, ততদিন এই ধরনের যাতায়াতে 2021-এ একটু চ্যালেঞ্জ সত্যি সৃষ্টি হয়েছিল। তারপর কিন্তু কোনো রাজনৈতিক পরিবর্তন হবে না যতদিন না বামপন্থীরা একটা সঠিক জায়গায় পৌঁছতে পারছেন। আমি ঠিক এইটা নিয়েই বিশ্বনাথদার কাছে যাবো। বিশ্বনাথদা, দুটো অংশ। এক হচ্ছে শুভময়দা যে উদাহরণটা দিচ্ছিলেন, আমার মনে হয় যে এর থেকেও অনেক বড়, অনেক মহতী উদাহরণ হচ্ছে সোমেন মিত্র। যে সোমেন মিত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত সাক্ষাৎকার সেই সময় দেখলে যে যদি একজন ব্যক্তিকে নির্দিষ্ট করা যেত যে কার জন্য তিনি দল ছেড়েছেন, তিনি সোমেন মিত্রের কথা বলতেন, সীতারাম কেশরী ইত্যাদি বলতেন, কিন্তু সেগুলো অনেক পরের নাম ছিল। আমি বলছি সেই সোমেন মিত্রকে দলে নেওয়া, সাংসদ করা ইত্যাদি ইত্যাদি, মানে আমি বলছি পরবর্তীকালে দূরত্ব বাদ দিয়েও সেই নেয়াটাকে আমার মনে হয় যে একটা
উত্তুঙ্গ বিন্দুতে রাখা যেতে পারে। পাশাপাশি তিনটে শব্দ শুভময়দা ব্যবহার করলেন যে নতুন রাজনৈতিক বিবর্তন। আমি যদি বলি নতুন রাজনৈতিক সংস্কৃতি, যে সংস্কৃতি কার্যত আমাদেরও যারা পেশাদার সাংবাদিকতার মধ্যে আছি তাদেরও গুলিয়ে যায় যে আচ্ছা উনি এই মুহূর্তে কোন দলে আছেন যেন। এইটা কিন্তু আমার মনে হয় যে রাজ্য রাজনীতিতে গত এক দশকের ডেভেলপমেন্ট। মানবেন? দেখুন, রাজনীতিতে নীতি নৈতিকতা বলে কিছু নেই। পেশাদার রাজনীতিবিদ অর্জুন সিং তিনি বুঝতে পেরেছেন যে বিজেপির আগামী দিনে সম্ভাবনা নেই, তিনি বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে এসছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই সময় হঠাৎ করে কেন, মানে অর্জুন সিং এর পরশুদিন হয়তো জানতো না তাকে বিজেপি থেকে তৃণমূলে জয়েন করতে হবে। তার খুব সচেতন একটা প্রয়াস এর মধ্যে আছে কৌশলগত জায়গা থেকে। সেটা হলো এসএসসিতে মানে তৃণমূলের একের পর এক নেতাদের শুধু দৌড় দিচ্ছে, মানে সিবিআই এর কাছে দৌড়াদৌড়ি করতে হচ্ছে। এইরকম অবস্থাতে একেবারে নজরটা ঘুরিয়ে দেওয়ার জন্য আজকে আর এসএসসি নিয়ে প্রোগ্রাম করছে না, আজকে প্রোগ্রাম করছে অর্জুন সিংকে নিয়ে। এটাই ছিল উদ্দেশ্য এবং তৃণমূল কংগ্রেস সফল কৌশলগত জায়গা থেকে। যে প্রশ্নটা ইম্পর্টেন্ট, তৃণমূল কংগ্রেস 213টা আসন পাওয়ার পরেও কি রাজনৈতিক বাধ্যবাধকতা ছিল যে অর্জুন সিং এর মতন লোক, যাকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এরা বলেছেন গুন্ডা, সাম্প্রদায়িকতা, যার বিরুদ্ধে অভিযোগ এসছে 8 জন তৃণমূল কংগ্রেস কর্মীকে মারার, যার বিরুদ্ধে অভিযোগ এসছে যে প্রায় 300 বাড়ি পুড়িয়ে দেওয়ার, যার বিরুদ্ধে অভিযোগ এসছে 450 জন তৃণমূল কংগ্রেস কর্মীকে কোনো না কোনোভাবে আহত করার, তাকে নেওয়ার বাধ্যবাধকতা কোথায়? তার বাধ্যবাধকতা একটাই যে এই ধরনের গুন্ডাকে দিয়ে আবার একটা নির্বাচন করাতে হবে। অর্থাৎ এই গুন্ডাদের গুরুত্ব আছে আজকের রাজনীতিতে। এই গুন্ডা দিয়ে ভরিয়ে দিয়ে কি রাজনৈতিক বার্তা তৃণমূল কংগ্রেস দিচ্ছে, কি রাজনৈতিক পরিভাষা দিচ্ছে? শুভময় বলছে নতুন রাজনৈতিক ভাষা দিচ্ছে। হ্যাঁ, নতুন রাজনৈতিক ভাষা দিচ্ছে যে নির্বাচনটা একদিনের ম্যাচ, যেদিন এই ধরনের ব্যক্তিদের নিয়ে অর্থাৎ অর্জুন সিং এর মতন গুন্ডাদেরকে নিয়ে, তৃণমূলের ভাষায় গুন্ডাদেরকে নিয়ে নির্বাচনটা পরিচালনা করতে হবে। এই ধরনের লুটতরাজ যারা করেন তাদেরকে নিয়ে পার্টিটাকে সমৃদ্ধ করতে হবে। সুতরাং গুন্ডা যারা পার্টি, এদেরকে দলের মধ্যে অন্তর্ভুক্ত করে যাতে গুন্ডারা অন্য দলে না চলে যেতে পারে। মানে এই রাজনীতিটা পরিষ্কার বোঝা যাচ্ছে সুমনদা। একই সাথে যে প্রশ্নটা করবো যে আজকে যে 122টা মামলা এই অর্জুন সিং এর বিরুদ্ধে আছে, সেই মামলাগুলোর ভবিষ্যৎ কি আছে? তৃণমূল নেতারা বলবেন বটে যে না মামলা মামলার মতন চলবে। আমরা তো দেখলাম মুকুল রায়ের বিরুদ্ধে 38টা মামলা কি হচ্ছে, আমরা তো দেখলাম যে মানুষ ভূঁইয়ার মামলাগুলো কি হচ্ছে। অর্থাৎ রাজনীতিটাকে, পুলিশ প্রশাসনকে একেবারে দলীয় কারণে প্রভাবিত করা হচ্ছে, দলের জন্য ব্যবহার করা হচ্ছে এবং তারই ফলশ্রুতিতে বক্তব্য হচ্ছে। তারই ফলশ্রুতি হিসাবে কিন্তু আপনার আনিস খানের মতন ঘটনা ঘটছে। অর্থাৎ প্রশাসন নিরপেক্ষতা হারিয়ে ফেলছে, দক্ষতা হারিয়ে ফেলছে। এইরকম। বেশ, আমি দেবাংশুর উত্তরে যাব। আমার বিশ্বনাথের কাছে একটা কাউন্টার আর্গুমেন্ট থাকবে পরবর্তী সময়ের জন্য। দেবাংশু, আমার কয়েকটা বক্তব্য। প্রথম হচ্ছে বাবুল সুপ্রিয় বলুন, যাকে নরেন্দ্র মোদী নিজে আসানসোলে এসে বলেছিলেন মুঝে পার্লামেন্ট মে বাবুল চাইয়ে, এবং তারপরে তাকে মন্ত্রী করেছিলেন, কিংবা অর্জুন সিং এর কথা বলুন, কেন্দ্রীয় নেতাদের কাছে বা ন্যাশনাল মিডিয়ার ক্ষেত্রে বিজেপির বাংলার মুখ হিসাবে যারা গুরুত্ব পেতেন না, বিশ্বনাথ যেটা বলছেন সেটা হচ্ছে যে অর্জুন সিং এর দিক থেকে রাজনৈতিক বাধ্যবাধকতা থাকতে পারে, তৃণমূলের দিক থেকে রাজনৈতিক বাধ্যবাধকতা। না, বাধ্যবাধকতার ব্যাপারটা নয়। ব্যাপারটা হচ্ছে কেউ যদি মনে করেন, আমি ধরুন অর্জুন সিং এর কতগুলো স্পেসিফিক দাবি ছিল তার পাট শিল্প জুটকে কেন্দ্র করে, সেই দাবিগুলোর সঙ্গে তৃণমূল কংগ্রেস সহমত পোষণ করেন। এখন সেই ব্যক্তি যদি মনে করেন তিনি যে দলের টিকিটে নির্বাচিত হয়ে সাংসদ হয়েছেন তারা কেন্দ্রে সরকার গঠন করবেন এই আশা নিয়ে এবং গঠন করলে তার এই সেক্টরটাকে দেখবেন, তারা যদি না দেখেন, যেমন আজকেই সুমনদা আপনারা কদিন কমাস ধরেই ডিবেট করেছেন শান্তনু ঠাকুরকে নিয়ে, তিনি তার যে নির্দিষ্ট সেকশন যাদেরকে তিনি রিপ্রেজেন্ট করেন বলে তাকে নির্বাচনে টিকিট দেওয়া ছিল সেই মতুয়া, তাদের দাবি কেন্দ্রীয় সরকার শুনছে না। কালকে যদি তিনি এটা নিয়ে প্রশ্ন তোলেন তাহলে আমাদের কিছু বলার থাকতে পারে না। এখন তৃণমূলের ক্ষেত্রে আমি আপনাকে বলি যে আমরা দেখুন, যেটা সৌগত রায় বলেছেন তিনিও তো কোনো অংশে সেভাবে ভুল কথা বলেননি। আমাদের 1 লক্ষ ধরুন আছে, সেই 1 লক্ষের সঙ্গে 1,10,000 হলো, 1,20,000 হলো, 1,30,000 হলো, কারণ আমরা ওই জায়গাতে আমাদের নিজস্ব বলে ভীষণ রকম ভাবে বলিয়ান ছিলাম। ফলে আমাদের সব বুঝলাম দেবাংশু, কিন্তু উদাহরণ দিতে দিতে শান্তনু ঠাকুরের কথা বললেন। শান্তনু ঠাকুরের এক এবং একমাত্র দাবি হচ্ছে সিএ লাগু করা, ওই দাবিতে তৃণমূলে জয়েন করবেন? না, ওই দাবির জন্য না, শুধু সিএ এর ভিত্তিতে নয়, মতুয়া সম্প্রদায়ের অনেক উন্নয়নের ভিত্তিতে তার, আপনি বলুন না, তিনি যে সম্প্রদায়কে রিপ্রেজেন্ট করেন সেখানে তাকে জাহাজ মন্ত্রক দেওয়া হয়েছে, তিনি তাদের জন্য কি কাজ করছেন, তাদের কাজ করার বলার জায়গা তো। আমি আবার বলছি, তার এক এবং একমাত্র ক্ষোভের জায়গা সংবাদ মাধ্যমে বারবার মানে ভলকানো লাভার মতো যা উদ্গীরণ হয়েছে সেটা হচ্ছে সিএ লাগু করা। শুভময়দা অনেকক্ষণ ধরে কিছু বলতে চাইছেন। হ্যাঁ শুভময়দা।
না আসলে কি আমরা কি সুন্দরভাবে গভীর রাজনৈতিক আলোচনাগুলোকে মোটামুটি অমলেট ভাজার মতন করে ফেলছি আর কি। দেবাংশুর কাছে প্রশ্ন থাকবে যে আচ্ছা এই যে পাট শিল্প নিয়ে যে আলোচনা ভারতবর্ষের রাজনীতিতে, সে কেন্দ্র রাজ্য সম্পর্ক থেকে শুরু করে আমাদের রাজ্যের ওপর যে শোষণ চলেছে একটা বড় সময় কংগ্রেস আমলে কেন্দ্রীয় সরকারের নেতৃত্বে, এবং রাজ্য সরকারও তার যে বিজ্ঞান এবং প্রযুক্তি দিয়ে উন্নয়ন সে ব্যাপার ভালো করে ভাবতে পারেননি, বামফ্রন্ট অনেক বছর ক্ষমতায় ছিলেন। এই যে এত বড় একটা জায়গা, এই জিনিসটা তৃণমূল কংগ্রেস গত প্রায় 11 বছরে ভাবার সুযোগই পেল না। একমাত্র অর্জুন সিং, তিনি অবশ্যই ট্রেড ইউনিয়ন নেতা, এই আন্দোলনটা তিনি নতুন ভাবে শুরু করলেন তৃণমূল কংগ্রেসের জন্য। অর্থাৎ নীতির আন্দোলনে অর্জুন সিং তৃণমূল কংগ্রেসকে যে পথটা দেখালেন, সেই প্রশ্নটা থাকবে দেবাংশু যে আগামী কয়েক বছর পর শিল্প নিয়ে এই আন্দোলনে অর্জুন সিংহের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস কতটা এগোতে পারল। শুভময়দা, আমি আপনাকে এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি, এমন বহু বিষয় আছে যেটা নিয়ে আমাদের লোকসভাতে লড়াই চলে, এমন বহু বিষয় আছে যেটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন। ঘটনাচক্রে অর্জুন সিং বিরোধী একজন নেতা হয়ে তিনি আমাদের দলের যে মত তার সঙ্গে সুরে সুর মেলাচ্ছে বলেই এটা নিয়ে 4 ঘন্টা খানেক সঙ্গে সুমন হয়তো হয়েছিল। এই কথা যখন হলো, আমি এটা নিয়ে বিশ্বনাথ দার কাছে বলছিলাম, একটা কাউন্টার আর্গুমেন্ট আছে, সেটা হচ্ছে বিশ্বনাথ দা ধরা যাক সত্যি তো যে অর্জুন সিং এই রকম দলবদল করেছেন এবং তার আগে পরে তার সম্পর্কে এবং তার বলা বিবৃতির একটা মোটামুটি পাহাড় জমে আছে আর্কাইভে, এই অনুষ্ঠান হচ্ছে। আমি বলছি এতে এই যে দৃষ্টিকোণ ঘোরানোর যে তত্ত্বটা আপনি বললেন, তাতে লং টার্ম কোনো ডিভিডেন্ড দেয় কেন? আমি বলছি যে কালকেই এই ঘন্টাখানেক সঙ্গে সময় পরবর্তী এপিসোড হবে এসএসসি নিয়ে, তো এই আমি বলছি 1 ঘন্টার একটা এপিসোড হওয়া না হওয়ার জন্য এত বড় দলবদল এবং তার জন্য যে কস্ট আছে, কিরাম কস্ট, আমি দেবাংশু একটা টুইট খানিকক্ষণ পরে পড়বো। আমি বলছি এই কস্ট তো রাজনৈতিক দলকেই দিতে হচ্ছে। মানে আমি বলছি মিডিয়ার দৃষ্টিকোণ ঘোরানোর জন্য এই মূল্য কি রাজনৈতিক দল সত্যি দেয় নাকি আমরা ভাবি? না, রাজনীতিকদের দেয়, কারণ মানে অর্জুন সিং এর সাথে আজ থেকে 3 মাস আগে তৃণমূল কংগ্রেসের একটা মোটামুটি যোগসূত্র তৈরি হতে থাকে এবং সেই কনটেক্সটে উনি পাট ইস্যুটাকে তোলেন, খুব সচেতন ভাবেই তোলেন। ওটা দিয়েই ভেবেছিলেন যে খেলাটা জমিয়ে দিবেন, কিন্তু কেন্দ্রীয় সরকার মেনে নেওয়াতে উনি কিছুটা পিছিয়ে যান এবং মোটামুটি পুজোর আগে আগে জয়েন করার কথাই ভাবা হচ্ছিল। কিন্তু এই সময় হঠাৎ করে উনার উপরে চাপ তৈরি করে যে জয়েনটা করানো হলো, বা চাপ মানে উনি বলা যায় যে ওনাকে একদম মানে আপনি বলছেন যে এই সময়টাকে বাছা হয়েছে শুধুমাত্র এই যে এজেন্সির তৎপরতা, মিডিয়ার দৃষ্টিকোণটা ঘুরিয়ে দেওয়ার জন্য। আমি একবার দেবাংশু কাছে যেতেই হবে, শুধু আমি একটা অংশ পড়বো দেবাংশু, তোমারই ফেসবুক পোস্ট 27 মে 2019, যে সময়ের কথা তুমি বলছিলে, যারা পাল্টি মারছে 2021-এ মমতা বন্দ্যোপাধ্যায় আবার মুখ্যমন্ত্রী হওয়ার পর যদি এদের ফেরত নেওয়া হয়, সেদিন থেকে আমি আম আদমি পার্টি বা কংগ্রেস সমর্থন করব কিংবা অন্য কোনো সমমনোভাবাপন্ন দলের পাশে দাঁড়াবো। সেদিন আমি বেঈমান হব, গর্বিত বেঈমান। এই দলের সমর্থক আর থাকবো না, গড প্রমিস। আমি বলছি দেবাংশু, আম আদমি পার্টি তো এই শহরে পতাকা পুঁতছে মনে হচ্ছে। হ্যাঁ না, আমি বলছি সুমনদা, আপনি যে তৃণমূল কি দেবাংশু হারা হবে শেষ পর্যন্ত? আপনি যে স্ক্রিনশটটা পড়ছেন, আমি তাই নিয়ে বলি, মানে এটা সোশ্যাল মিডিয়া জুড়ে ঘুরছে, বিশেষ করে আমার বামপন্থী বন্ধুরা এটা ছড়াচ্ছেন। আমি তাদেরকে একটা অ্যাক্টিভির হার্ড ড্রাইভও গিফট করতে চাই আমার সমস্ত স্ক্রিনশট সেভ করার জন্য, তাদের সুবিধা হবে ভবিষ্যতে। কিন্তু সুমনদা একটা কথা বলি, যেদিনের আপনি পোস্টটা দেখাচ্ছেন তখন আমি সরাসরি দলের সদস্য নই, একজন সোশ্যাল মিডিয়ার প্রচারক মাত্র। ফলে স্বাভাবিকভাবেই সেই সময় আবেগ থেকে কিছু বলা হয়ে থাকলে আজকে দলের সরাসরি সদস্য বা একটা দায়িত্বে থেকে সেই বক্তব্যকে তো আমি এন্ডোর্স করতে পারি না। সেই সময় আমার জায়গাটা আলাদা, আমি সত্যিই দলের সঙ্গে যুক্ত ছিলাম না। তবে একটা কথা আমি বিশ্বনাথ দার কথা থেকে এখানে বলতে পারি, উনি বলছেন 3 মাস ধরে অর্জুন সিং এর সাথে আমাদের যোগাযোগ। আমি জানি না, আমাদের নতুন সাধারণ সম্পাদকদের পদ আমি দেখছিলাম, সেখানে বিশ্বনাথ দা নেই। তো তিনি এত ডিটেলস কবে থেকে অর্জুন সিং এর সাথে তৃণমূলের কোন নেতার যোগাযোগ হচ্ছে উনি আমাদের চাইতে বেশি জানছেন, এটা ভেবে আমার প্রথম ধাক্কা লাগলো। এবং দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে উনি বলছেন যে দৃষ্টিকোণ ঘুরিয়ে দেওয়ার জন্য ইত্যাদি ইত্যাদি করার জন্য। দেখুন, আমি একটা কথা বলি, 2016 বিধানসভা নির্বাচনের মাত্র কয়েকদিন আগে উড়ালপুল ভেঙে পড়েছিল, সেই নিয়ে মিডিয়াতে সারাদিন ধরে ডিসকাশন হয়েছিল। সেই নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে নারদার ফুটেজ প্রকাশিত হয়েছিল, সেই নিয়ে প্রচুর আলোচনা হয়েছিল। মদন মিত্র বাদ দিয়ে যাদের ওই ভিডিওতে সো কল্ড মর্ফ ভিডিওতে দেখা গিয়েছিল প্রত্যেকে জিতেছিলেন, তৃণমূল বিপুলভাবে জিতেছিল। এবং এই সারদা নারদা সমস্ত ইস্যু থাকার পরও তৃণমূল 16-এ জিতেছে, তৃণমূল 14-তে জিতেছে, তৃণমূল 19-এও বিজেপির চেয়ে বেশি ভালো রেজাল্ট করেছে, 21-এও করেছে। তাই আমাদের কোনো দৃষ্টি পরিবর্তন করার দরকার পড়ে না, কারণ আমাদের কানেকশন মানুষের সাথে গ্রাউন্ডে, আর আমরা জানি একটা আপনি মিল পাবেন। রাজনীতি নেতারা যেমন আজকে বিজেপি, কালকে তৃণমূল, পরের দিন বিজেপি, ঠিক তেমনি ভাবে রাজনৈতিক নেতারাও আজকে এই কথা বললাম আবেগে, কালকে আরেক রকম কথা বললাম আর আবেগে, মানে কথাও কোনো সেন্ট্রালিটি নেই। মানে রাজনীতিতে কোনো কেন্দ্রিকতা আপনি খুঁজে পাবেন না, কোনো স্থায়িত্বের কথা আপনি ভাববেন না। আমার যখন সুবিধা আমি সেই মতন করে রাজনীতিকদের মানুষকে ভাবাবো।
এবং বেশ, সেটাই শায়নদীপ, হলো শায়নদীপ। এটা সোশ্যাল বিশ্লেষকদের মিডিয়ায় কাজ, এটাও তো বিশ্বনাথ। ঘুরছে যে ওর হ্যাঁ। দেবাংশুর শরীরের যদি এক্সরে করা যায় দেখা যাবে সারা গায়ে পায়ের ছাপ। সুতরাং দেবাংশুর আবেগ নিয়ে তৃণমূল সবচেয়ে বেশি বিশ্বাসঘাতকতা করেছে। অর্জুন সিং 122 বাধ্যবাধকতা বলছিলেন, 122টা মামলা, বিরাট ব্যবসা। তৃণমূল চাপে CDM রাখছিল। করা যাবে না, দেবাংশু জানেন তো? তোমার সময় বলিনি, এবার শোনো, ডাক্তার 122টা বললো শুধু মামলা। আর হাত তো ওপর তৃণমূলের থেকেই দেখতে বাধ্যবাধকতা পাচ্ছি। যে ওনার মতন বাহুবলীকে দরকার, কারণ তৃণমূল পলিটিক্স অফ ফিয়ারে বিশ্বাস করে, একটা ভয়ের রাজনীতি। আর শুভময় থেকে আমি বিনয়ের সাথে বলবো, হ্যাঁ ছিল কিছু দাপুটের নেতা বামপন্থীদের, বামপন্থী রাজনীতিতে দাপুটের শব্দটা চলে না, যারা দাপুটে ছিল তাদের সবাইকে দেখবেন আজকে দল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। সুতরাং সুশান্ত ঘোষকে তাড়িয়ে দিয়েছেন, জবার মালা পরিয়ে বরণ করেছিলেন জেল থেকে বেরোনোর পর। সুশান্ত ঘোষের এই- বিরুদ্ধে এইটা বলছি, আমি পাহাড় প্রতিসরণ তৈরি বাহ, 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 করলেন। এর আগে অবধি ঠিক ছিল। এটা তো বার করতে তাড়িয়েছিলেন। পারেননি, দেবাংশু। বাংলার মানুষ আজকে কারোর এই কপালে বড় করে একটা সুশান্ত রসগোল্লা ঘোষের এমনি এমনি ব্যাপারে এঁকে দেয় না আমার আর প্রিয় প্রিয় দাদা। সেই লজ্জার কথা বাংলার বলো না। মানুষ কাউকে শূন্যে নামিয়ে আনার আগে অনেকবার ভাবে, তাদের আমরা বোকা ভেবো না। শূন্য আছি। বাংলা রাজনীতির কথা হচ্ছে, বাংলা রাজনীতিতে মাঝে মাঝে কিন্তু রামায়ণ আর মহাভারত গুলিয়ে যায়। আপনাদের আরেকটা ওই আর্কাইভ থেকে দৃশ্যকল্প আপনাদের সামনে রাখি। অর্জুন সিং বিজেপিতে যখন যোগ দিলেন, মুকুল রায় সম্পর্কে একদম পাশে দাঁড়িয়ে একটা সময় জল্পনা ছিল, প্রচুর জল্পনা ছিল যে মুকুল রায় এবং অর্জুন সিংয়ের বিবাদ নিয়ে। বছরের পর বছর সেই জল্পনা, তার ঘটনা সংবাদ মাধ্যমের সামনে এসছে। কিন্তু মুকুল রায় সম্পর্কে অর্জুন সিং বিজেপিতে যোগ দিয়ে বলেছিলেন যে উনি কৃষ্ণ আর আমি অর্জুন। পাশ থেকে সৌমিত্র খাঁ, ওই যে বলছিলাম মহাভারত আর রামায়ণ মিশিয়ে ফেলা, তিনি বললেন আর আমি হনুমান। এখন এই তিনজনের মধ্যে দুজন বিজেপি ছেড়ে তৃণমূলে গেছেন। সৌমিত্র খাঁ এই রকম একটা দিনে জঙ্গলমহলকে আলাদা রাজ্য করার দাবি তুললেন। দেখুন পরের প্রতিবেদন। উনি কৃষ্ণ, আমি অর্জুন, লড়াই হবে মহাভারত। তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া অর্জুন সিং, মুকুল রায়, সৌমিত্র খাঁকে সেদিন দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সদর দপ্তরে একসঙ্গে দেখা গেছিল। এখন সেই মুকুল রায় গেরুয়া ছেড়ে তৃণমূলের উত্তরীয় গলায় পড়েছেন। অর্জুন সিংও রবিবার একই পথে হেঁটেছেন, অর্থাৎ সেদিন এক ফ্রেমে থাকা তিনজনের মধ্যে দুজনেরই প্রত্যাবর্তন হয়েছে। এখনো বিজেপিতে আছেন সৌমিত্র খাঁ। অর্জুন সিং এর তৃণমূলে যোগদানের আবহেই ফের জঙ্গলমহলকে আলাদা রাজ্য করার দাবিতে সরব হলেন সৌমিত্র খাঁ। বর্ধমান থেকে শুরু করে বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, ঝাড়গ্রাম, এই যে জায়গাগুলো আছে আমাদের, আসানসোল, এইগুলোকে পশ্চিমবাংলায় কলকাতার বাবুদের কাছে রাখার কোনো মানে হয় না। এই জেলাগুলোকে নিয়ে আলাদাভাবে চিন্তা করলে খুব ভালো হয়। উত্তরবঙ্গ যেমন ভাবতে শুরু করেছে, আমিও বলি আমাদের এলাকাতে জঙ্গলমহল রাজ্য আমরা কেন চাইবো না? জঙ্গলমহল চাই, দার্জিলিং চাই, এ চাই, সে চাই, যা খুশি তাই বলে একটা বাজার গরম করা এবং ভেসে থাকা, এইসব বলতে 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 আবার কোন দিন না চলে আসে। সব মিলিয়ে সৌমিত্র খাঁর ফের পৃথক জঙ্গলমহল রাজ্যের দাবি ঘিরে জোর জল্পনা রাজনৈতিক মহলে। তুহিন অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। তৃণমূলের অনেক নেতার কাছে প্রায় আতঙ্কের ব্যাপার, এই বলতে বলতে না আবার এই দিকে চলে আসে, অর্থাৎ তৃণমূলে আবার যোগ না দিয়ে দেন। কিন্তু এই যোগ দেওয়ার প্রক্রিয়াও কিন্তু খুব ইন্টারেস্টিং, দল ছাড়ার বা দলে আসার। খানিকক্ষণ আগে আমি অর্জুন সিংকে বলছিলাম যে সত্যি সত্যি কালীঘাটে তৃণমূলের কোর কমিটির বৈঠক, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন, বৈঠকের পর শুরু করছেন অর্জুন কোথায়, অর্জুন কোথায়। অর্জুন সিং ততক্ষণ এয়ারপোর্টের পথে, সেই দিনই বিমান ধরে দিল্লিতে বিজেপির সদর দফতরে গিয়ে দলবদল করলেন। আর যখন ফিরলেন তাতেও কিন্তু নাটকীয়তা কম ছিল না। দেখুন, শুরু করেছিলেন পাট দিয়ে, দাবি দাওয়া আদায়ের পর বিজেপির পাট চুকিয়ে দিলেন। বেশ কিছুদিন ধরে পাটের দামের ঊর্ধ্বসীমা তোলা নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে সরব ছিলেন অর্জুন সিং। মোদী সরকারের বস্ত্রমন্ত্রী পীযূষ গোয়েল তাকে দিল্লিতে ডেকে বৈঠক করেন, অর্জুন সিং এর দাবিও মেনে নেন। এরই মধ্যে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে বৈঠকও করেন অর্জুন। কয়েকদিন আগে শুভেন্দু অধিকারীর সঙ্গে বিজেপির মঞ্চে খোশ মেজাজে দেখা যায় অর্জুন সিংকে। তার আগে কাশীপুরে বিজেপির যুব মোর্চার নেতার রহস্য মৃত্যুর পর অমিত শাহ যখন ঘটনাস্থলে যান, সেখানেও উপস্থিত ছিলেন অর্জুন। কিন্তু এসবের পরই চমক দিয়ে অর্জুন সিং বিজেপি ছাড়লেন, যোগ দিলেন তৃণমূলে। রীতিমতো টান টান নাটক। তবে 3 বছর আগে অর্জুন সিং এর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়াটাও ছিল একই রকম নাটকীয়। লোকসভা ভোটে ব্যারাকপুর থেকে তৃণমূল প্রার্থী হতে চেয়েছিলেন ভাটপাড়ার 4 বারের বিধায়ক অর্জুন, কিন্তু তৃণমূল নেত্রী দীনেশ ত্রিবেদীকে ব্যারাকপুরের প্রার্থী করার পক্ষপাতী ছিলেন। 2019 সালের 11 মার্চ নবান্নে দীনেশ ত্রিবেদী ও অর্জুন সিংকে ডেকে পাঠান মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে দাবি, দলনেত্রীর সামনে বিশেষ কিছু না বললেও ঘনিষ্ঠ মহলে অর্জুন সিং বলেন দীনেশ ত্রিবেদী প্রার্থী হবেন আর তিনি মুখ্য প্রচারক, এমন সমীকরণে তার আপত্তি আছে। এরপরই 12 মার্চ ফের ডাকা হয় অর্জুনকে, তার সঙ্গে কথা বলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়।
তারপরই ঘোষণা করে দেন ব্যারাকপুর থেকে তৃণমূল প্রার্থী হচ্ছেন দীনেশ ত্রিবেদী। অর্জুনকে দেওয়া হয় ঝাড়গ্রামের দায়িত্ব। সেদিন সাংবাদিক বৈঠকে অর্জুনকে বেশ কয়েকবার ডেকেও সাড়া পাননি মমতা বন্দ্যোপাধ্যায়। ঝাড়গ্রামে আমাদের অবজারভার অর্জুন সিং, অর্জুন কোথায়? দেখে নাও। অর্জুন ততক্ষণে ঠিক করে ফেলেছেন তিনি কি করবেন, তাই শটান কলকাতা থেকে দিল্লিতে চলে যান। 3 বছর পর কার্যত সেভাবে নাটকীয়তা বজায় রেখে বিজেপি ছেড়ে তৃণমূলের উত্তরীয় পড়লেন অর্জুন। এবিপি আনন্দ। আমি প্রণয় রায়ের কাছে যাব। প্রণয় দা, এই ছাড়া ধরার মধ্যে উইথ আ ভেরি সিরিয়াস নোট, বিজেপির রাজনৈতিক শক্তি কিন্তু কমছে। কেন বলছি? সাংসদ সংখ্যা 18 থেকে কার্যত 16 হলো, বিধায়ক 77 থেকে 70 হয়েছিল। ইতিমধ্যেই অর্জুন সিং প্রায় ঘোষণা করে দিয়েছেন যে পবন সিং তার পুত্র শরীর খারাপ বলে তৃণমূলে যোগ দেননি, শরীর খারাপ হলে সেই সংখ্যাটা 69-এ পৌঁছে যাবে। এ তো ক্ষয়িষ্ণু শক্তি বলবে সবাই। না, যদি গ্রাফটা যদি দেখা যায়, পশ্চিমবঙ্গের ইতিহাসেও যদি যে কোনো একটা রাজনৈতিক দলের, আপনি আবার 3 থেকে ধরতে বলবেন তো? একদম। তার কারণ হচ্ছে 11 থেকে 17, 17 থেকে 40, 40 থেকে কমে 38। আপনি যদি 2006 সালের বামফ্রন্টের ভোট দেখেন, 37% ভোট পেয়ে তারা 200-র উপর সিট পেয়েছে। 2011-তে মমতা ব্যানার্জি 38% ভোট পেয়ে 200-র উপর সিট পেয়েছিল। আমরাও এবার 38% ভোট পেয়েছি। হ্যাঁ, এটা ঠিক যে আমরা সংখ্যার বিচারে হয়তো কম পেয়েছি, কিন্তু একটা রাজনৈতিক দল। আপনার উত্তর আমি দেব না, আপনার উত্তর আপনার দলের অনুপম হাজরা তিনি দিয়েছেন। আমি বলছি আপনি শুনুন, তারপরে এটার উত্তর দিন। একটা 2বারের বিধায়ক, 1বারের সাংসদ, সেই সঙ্গে নিজের ছেলেকেও জিতিয়েছেন, সেরকম একটা লোক চলে যাচ্ছে, সেই জায়গায় এই রকম একটা নির্লিপ্ত মনোভাব, আপনার নির্লিপ্ত কিনা আমি জানি না, ও কিছু আসে যায় না, এটা মনে হয় বন্ধ করা উচিত। কে বলছেন? আপনাদেরই নেতা অনুপম হাজরা। প্রণয় দা। না দেখুন, আমি সোজাসুজি তার ওইদিকে যাবো না, আমি একটা জেনারেল কথা বলছি যে কোনো, আপনি এতদিনের সাংবাদিক, একজন বিশ্লেষক, একটা বিশ্লেষণ করতে হবে যে আমরা যেভাবে যোগদান মেলা করেছিলাম, যেভাবে এসছিল, এবং একটা রাজনৈতিক দল, পশ্চিমবঙ্গের ইতিহাসে ভারতীয় জনতা পার্টি একমাত্র রাজনৈতিক দল যে গ্রাফটা, এই গ্রাফটা তারা নিয়ে গেছে, এটা ঠিক। আপনি যে কোনো ভারতবর্ষের যে কোনো রাজ্যের যে কোনো রাজনৈতিক দলের দেখুন, লোকসভা ভোটে যে পার্সেন্টেজ পায়, তারপরে যখন বিধানসভা হয় প্রায় সব জায়গাতে 3%, 4%, 5%। বুঝলাম দাদা, ওই গ্রাফটায় তো একটা বেলুন বাঁধা ছিল, যে বেলুনটার গায়ে লেখা ছিল 200। সমস্যা তো সেইখানে। দেবাংশু। না, আমি 3টে লাইনে বলবো। প্রথম লাইন আগে আমি বলি, আপনাদের যে অর্জুন সিংকে দায়িত্ব দেওয়া হলো বলে খবরটা যাচ্ছে, এরকম কিন্তু কোনো অফিসিয়াল খবর এখন আমাদের কাছে নেই। দ্বিতীয় বক্তব্য আমি বলতে চাই, উনি একটা সুন্দর কথা বললেন যে কত পার্সেন্ট ভোট পেয়ে কারা সরকার গড়েছিল, ফলে আমরা 38% পেয়েছি। এটা তো খুব অসাধারণ, অসামান্য একটা জিনিস। সরকারই করে ফেলতাম যদি ভোট না এক জায়গায় জড়ো হতো। তাহলে একই যুক্তিতে 2019-এ তো বিজেপির লাফানো উচিত হয়নি, কারণ 2014 সালে 38% ভোট পেয়ে তৃণমূল 22টা আসন, 34টা আসন পেয়েছিল। সেই তৃণমূল যখন 22 আসনে নেমে এলো, তখন কিন্তু তাদের ভোট শতাংশ কমেনি দাদা, 38 থেকে বেড়ে 43 হয়েছিল। তাহলে তখন আপনাদের তৃণমূলকে হারানোর স্বপ্ন দেখাটা উচিত হয়নি, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে 200 আসন পাবেন 19-এ আপ 21-এ আপ, এগুলোর বাইরেও গিয়ে আমি যদি বলি, আলটিমেটলি একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, তৃণমূলের কখনো 2019 যদি বাদ দেন, বাকি জন্মলগ্ন থেকে কখনো ফল হয়নি, কিন্তু বিজেপি 2019-এ তার পিকে উঠে তারপরে নেমেছে। আর তৃতীয় কথা সুমনদা বলি, যে এই জঙ্গলমহলের ইয়েটা যখন আপনি দেখালেন, যে তারই কথা অনুযায়ী, আমি কিন্তু কাউকে কিছু বলছি না, যে মোটামুটি কৃষ্ণ অর্জুন এখন তৃণমূলে আছেন, হনুমান এখন জঙ্গলমহল নিয়ে জঙ্গলে লাফালাফি করছেন, আমি জানি না কি হবে। প্রণয় রায়। আমি শুধু দেবাংশুকে বলতে চাইবো যে এবিপি আনন্দ কোনো গোপন সূত্রের খবর নয়। টিটাগড়ের সভায় জ্যোতিপ্রিয় মল্লিক তিনি বলেছিলেন যে বনগাঁর সাংগঠনিক দায়িত্ব অর্জুনকে দেয়া হলো। আজ থেকে আমাদের পরিবারের একটা সদস্যের নাম কি হলো? অর্জুন সিং। আমাদের পরিবারের সদস্য সাংসদ অর্জুন সিং। অর্জুনেরও দায়িত্ব আছে, অর্জুনেরও বনগাঁটাও অর্জুনকে করতে হবে। অর্জুন বলে যে আমি নিজে ম্যানেজ করে করেন, বনগাঁটাও অর্জুনকে করতে হবে। এবং অর্জুনের অনেক বড় দায়িত্ব কিন্তু পড়লো অর্জুনের। অর্জুন দায়িত্ব নেবে বলেছে, বাকিরা বলেছে যে বনগাঁর দায়িত্বটা আমার হাতে, অর্জুনের হাতে দিতে হবে। অর্জুন বনগাঁর দায়িত্বটা অর্জুন নেবে। তারপরে বুঝতে পেরেছি তো, আমি ক্লিয়ার করে আর বলছি না। সাফা করতে হবে, জেলা থেকে সাফা করে দিতে হবে, 5-এ 5 এই জেলায় যেন হয়, এটা মাথায় রাখতে হবে। যাই হোক, প্রণয় রায়। দেখুন, 98 সালে কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল, আর 2001 সালে গিয়ে মমতা ব্যানার্জি সেই কংগ্রেসের সাথে জোট বেঁধে বিধানসভা লড়েছিল। ভোট দিয়ে এসে মাননীয় মুখ্যমন্ত্রী, তৎকালীন বিরোধী নেত্রী ভিক্টরি সাইন দেখিয়ে বলেছিলেন হয় এবার নয় নেবার। আর 2001 থেকে তারপরেও 10 বছর সময় লেগেছিল মমতা ব্যানার্জিকে পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসার জন্য। তাই যারা বিশ্লেষকরা বলছেন যে বিজেপি ক্ষয়িষ্ণু, 2024 দেখুন, 2000 বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী বহুদিন ধরে বলতে শুরু করেছেন। বিশ্বনাথ, আপনার জবাব। দেখুন,
আমার 3-4টে জায়গা থেকে মনে হয়েছে বিজেপি ক্ষয়িষ্ণু এবং রিয়েল অর্থে, মানে আমি এই নয় যে বিজেপির প্রতি আমার বিদ্বেষ আছে কোনো। প্রথম যেটা মনে হয়েছে যে একটা ডিক্লাইন 19 সালের পরে পরিষ্কার ধরা পড়ছে, বাই ইলেকশনগুলো দিয়ে প্রথমে ধরা পড়ছিল, তারপরে বিধানসভা নির্বাচন এবং পরে উপনির্বাচনগুলো এবং পুরসভা নির্বাচন। দ্বিতীয় যেটা, সেটা সাদা মানে পশ্চিমবাংলার মতন রাজ্যে আমি বিশ্লেষণ করে দেখেছি 40% মুসলমান লোকের ভোট যে দল পায় না, যারা তাদেরকে বাদ দিয়ে কখনোই ক্ষমতার স্বপ্ন দেখার উচিত নেই, সুযোগ নেই, সেটা 21-এর ফলাফল থেকে দেখা গেছে। 3, দলের মধ্যে কোনো মানে বলা যায় সাংগঠনিক শক্তি বলে এই মুহূর্তে কিচ্ছু নেই, মানে জেলায় জেলায় প্রায় শূন্য, কোনো এলাকাতে লোক বেরোয় না, কোনো মিটিং মিছিল করলে লোক পাওয়া যায়। ফোর্থ হলো যে রাজ্য বিজেপি কোনো নেতৃত্বের অভাব এতটাই প্রকট, নেতৃত্বের মধ্যে দ্বন্দ্ব এতটাই যে রাজ্য স্তরে এবং কেন্দ্রীয় স্তরে নেতাদের মধ্যে কার্যত সম্বন্ধ এবং কর্মসূচি কোনো আন্দোলন নেই। দেখুন বিশ্বনাথ বাবু তো বিশ্লেষক। ইউপিতে যখন আমরা ক্ষমতায় আসিনি তখন এইরকম মুসলিম ভোট নিয়ে কথা হতো, আসাম নিয়ে কথা হতো, কিন্তু ইউপি আসাম দেখিয়ে দিয়েছে সমীকরণ কাকে বলে। কিন্তু সেটা বিষয় না, আপনি আর্কাইভ খুলুন। এই বিশ্বনাথ দার 2019-এর আগে আমার পরিষ্কার মনে আছে 2019-এ যখন আমাদের 18টা সিট আসে তখন সমস্ত সার্ভে, আপনাদের সার্ভে 2, 6, 11, তারপরে আমরা পেয়েছি 18টা সিট পেয়েছি। অতএব যারা ভাবছেন না আপনি তো সেটা বললেন না, 16 ছিল। হ্যাঁ 16 প্রণয়দা, ম্যাক্সিমাম 16 ছিল, ম্যাক্সিমাম 16 ছিল, মিনিমাম নয়। ভোটের আগে যে সার্ভে আমরা দেখিয়েছি তাতে 16 ছিল। এবং আমি সার্ভের খুব পক্ষপাতী লোক নই, কিন্তু ফিগারটা গোলমাল করলে কি করে হবে? আমি 18 পেয়েছিলেন, 170-এর বাইরে তার বেশি তো ছোঁয়ায়নি প্রণয়দা। আমি মোদ্দা কথাটা আপনাদের সবাইকে বলি যে এই যে ক্ষয়িষ্ণু, আসলে কে ক্ষয়িষ্ণু শক্তি, কে উদীয়মান শক্তি, এর বিচার একমাত্র করেন মানুষ, বাংলার সাধারণ মানুষ, বাংলার ভোটাররা। আর সাধারণ মানুষ এই যে গোটা বিষয়টা নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করছি, তাই নিয়ে আপনারা কি বলছেন? আপনারা জানেন আমাদের ভেরিফাইড টুইটার এবং পু অ্যাকাউন্ট, সঙ্গে সুমন @IAM সুমন দে। অসংখ্য মন্তব্য, আজকে কয়েকটা মন্তব্য বেশি নেওয়ার চেষ্টা করব। সৌরভ মুখোপাধ্যায় তিনি লিখছেন, সাধারণ মানুষের কাছে রাজনীতিবিদরা বিশ্বাসযোগ্যতা হারাচ্ছেন। অমিয় চট্টোপাধ্যায় লিখছেন, ঢাল তরোয়ালহীন নিধিরাম সর্দার করে রাখলে আগামী দিনে বিজেপির আরও সাংসদ বিধায়ক তৃণমূলে যোগ দেবে। গৌতম বাগুই লিখছেন, স্রোতের অনুকূলে সাঁতার দেয়া সহজ, এটা সর্বজনীন সত্য। দীপ সরকার লিখছেন, এমন ডিগবাজি জিমন্যাস্টিকেও দেখা যায় না, গেলে অলিম্পিকে কয়েকটা সোনা আসতো। রৌনক চক্রবর্তী লিখছেন, অর্জুন এবং অন্যান্য দলত্যাগী নেতাদের নিয়ে তৃণমূল নিজেদের শত্রুদের নিউট্রালাইজ করছে, অভিষেকের মাস্টার স্ট্রোক। সুভাষ ঘোষ যা লিখছেন, যা চলছে তাতে রাজনীতি না বলে অলিকুনাট্য রঙ্গ বলাই ভালো। সুলতান আহমেদ লিখছেন, এভাবে দলবদল গণতন্ত্রের চরম উপহাস। আজকের নাগরিক জীবন সোশ্যাল মিডিয়া ছাড়া কি ভাবা যায়? আর সেই সোশ্যাল মিডিয়া একেবারে ছেয়ে গেছে এই অর্জুন সিং এর দলবদল নিয়ে অজস্র মিমে। দেখুন কয়েক ঝলক। সুকুমার রায়ের হজবরলতে গেছো দাদা সন্ধান দিতে গিয়ে বেড়াল বলেছিল, মনে করো তুমি যখন যাবে উলুবেড়ে তার সঙ্গে দেখা করতে, তখন তিনি থাকবেন মতিহারি। যদি মতিহারি যাও তাহলে শুনবে তিনি আছেন রামকৃষ্ণপুর, আবার সেখানে গেলে দেখবে তিনি গেলেন কাশিম বাজার। অনেকেই বলছেন রাজনীতিবিদদেরও এখন অনেকটা সেরকমই দশা, এই তারা তৃণমূলে তো এই বিজেপিতে, আবার এই তৃণমূলে। তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া অর্জুন সিং রবিবার ফের তৃণমূলে ফিরে আসার পর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে গুচ্ছ গুচ্ছ মিম। মহাভারতের অর্জুন কখনো শিবির বদলাননি, কিন্তু কলিযুগের অর্জুন বদলেছেন। ভাইরাল হওয়া এই মিমে মনে করিয়ে দেওয়া হয়েছে সেই কথা। কোনো মিমে আবার দেখা যাচ্ছে কখনো ঘাসফুল থেকে পদ্মফুলে, কখনো পদ্মফুল থেকে ঘাসফুলে লাফিয়ে যাচ্ছে একটা কোলা ব্যাঙ, সঙ্গে লেখা এপাং ওপাং ঝপাং। একটি মিমে আবার দেখানো হয়েছে অর্জুন সিং ফুলের থেকে গেরুয়া পাপড়ি ছিঁড়ে ফেলছেন। মিমের সৌজন্যে ফিরে এসেছে জয় বাবা ফেলুনাথের মগনলাল মেঘরাজের দরবারের সেই অর্জুনও, যার ছুরির খেলা দেখে লালমোহনবাবু মূর্ছা গেছিলেন। অর্জুন সিং এর দলবদলের পর একটা মিম ভাইরাল হয়েছে, যেখানে কেউ বলছে, এ কি অর্জুন কোথায় গেল? তাতে মগনলাল মেঘরাজ বলছে, বলেছিলাম না অর্জুন খুব ভালো খেলা দেখায়। জয় বাবা ফেলুনাথের অর্জুন হরবংশপুরে রাজার প্রাইভেট সার্কাস ছেড়ে এসেছিল মগনলাল মেঘরাজের কাছে। বঙ্গ রাজনীতির অর্জুন বিজেপি ছেড়ে এলেন তৃণমূলে। এবিপি আনন্দ।